উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য আমি শুরু করছি যেসব মুরব্বিয়ান ইদানিং ইন্তেকাল করেছেন তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে। ইন্তেকাল করেছেন মরহুম আব্দুল হালিম হাওলাদার, সৈয়দ আহমেদ মাস্টার, ইউসুফ আলী খান, আব্দুল সালাম আকন, আব্দুল মান্নান শেখদার, আব্দুল সত্তার মৃধা, মোহাম্মদ ফোরকান গাজী, মোহাম্মদ ফোরকান ফকির, কাজী আব্দুল মালিক, মোহাম্মদ আকম ও রুস্তম আলী তালুকদার সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি বক্তব্য শুরু করছি। বক্তব্যের প্রথম থেকেই আমি ধন্যবাদ দিচ্ছি যে এত অল্প সময়ের মধ্যে আমাদের এই ইউনিয়নের কর্মীবৃন্দ, ইনফ্যাক্ট থানার কর্মীবৃন্দ, ভাই বোনেরা মিলে যারা এই বিশাল অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, এই সুন্দর সুন্দর আয়োজন করেছেন, এই স্টেজের ব্যবস্থা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। এবং আছেন তো অনেকেই, সম্মুখ সারিতে আছেন দেলোয়ার হোসেন মুন্সি, ফরিদ আহমেদ মাল, আসাদ, আবুল গাজী, সোহেল, বনি আমিন, শফিক মৃধা, খোকন মোল্লা ও মাসুম। উচিত ছিল নাম বলে সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, কিন্তু তার প্রয়োজন নাই। সবাইকে আপনারা চেনেন, সবাই এখানে উপস্থিত আছে। ভাই বোনেরা, আমরা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করছি, মিটিং করছি, মিছিল করছি। কি কারণে? আমাদের আগামী নির্বাচনের কারণে। আগামী নির্বাচন আমাদের একটা জীবন মরণ সমস্যা। বিগত বছরগুলোতে আমরা কিন্তু নির্বাচন কি ভুলে গিয়েছিলাম। কখনো নির্বাচনের নামে 153 জন এমপি আগে সিলেক্ট করা হয়েছিল। নির্বাচনের নামে দিনের ভোট রাতে দেওয়া হয়েছিল। ইলেকশনের বদলে সিলেকশন করা হয়েছে। তদানীন্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে লিস্ট বা যাকে বলতেন সেই এমপি, ইলেকশন হোক আর না হোক, সে তাকে কেউ চিনুক আর না চিনুক, সে এমপি হওয়ার যোগ্য কি যোগ্য না এর কোনো প্রয়োজন ছিল না। উনি বলবেন এমপি হয়ে যাবে। এবং সেই এমপিরা যেহেতু ভোটের এমপি না, ইলেকশনের এমপি না, কাজে তারা কারো কাছে দায়ভার নাই, কাজে যা খুশি তাই করে। শেখ হাসিনা খুশি থাকলেই হতো। শেখ হাসিনার চাকরের কাছেও নাকি 400 কোটি টাকা ছিল। আপনারা এত সারা জীবন চাকরি করেছেন, ব্যবসা করেছেন, আপনারা 4 লাখ টাকা একত্রে দেখেননি। আর তার চাকরের কাছে 4 কোটি টাকা। আবার সে নিজেটা গর্ব করে বলে, সে বলছে না, সে তো নিজেই বলছে। তো যাই হোক, উনি যদি যোগ্য ব্যক্তিদেরকে এমপি করতেন, তারা সংসদে যেত, দেশের জন্য মঙ্গলময় কাজ করত, একটা কথা ছিল। উনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকার লোকজন যারা এমপি হওয়ার যোগ্য নয়, এরকম লোকজনকে উনি এমপি বানিয়ে দিতেন। এবং ওনারা কি করতেন না করতেন, বা ওনাদের কি করণীয় বা কি করণীয় না, সেটা আমরা জানতেন না। তো সেই কাহিনী বলতে গেলে অনেক লম্বা কাহিনী, কিন্তু সবচেয়ে দুঃখের যেটা ছিল, উনি অজানা অচেনা নিম্নমানের গায়িকাদেরকেও এমপি করেছিলেন এবং তাদের মাধ্যমে সে পবিত্র সংসদকে অপবিত্র করেছিল। সংসদের মাধ্যমে তারা গানের আসর বসিয়েছিল। এটা আসলে শুধু দুঃখের নয়, এটা লজ্জার।
এটা আমাদের দেশের জন্য, জাতির জন্য একটা বড় লজ্জা। এইসব অজানা অচেনা ওয়ার্ডলেস লোকজনকে এমপি করা হয়েছে, তাদেরকে সংসদে ঢুকানো হয়েছে, সংসদ তাদের অপবিত্র করা হয়েছে। অথচ দেশের 20 কোটি মানুষ আমরা মুখ দিয়ে, হাত দিয়ে তো দূরের কথা, মুখ দিয়েও এটা বন্ধ করার কথা বলতে পারি না। কারণ আপনি কথা বলেই সিভিল ড্রেসে সাদা পোশাকে পুলিশ এসে রাত 2টার সময় আপনাকে তুলে নিয়ে যেত। তারা তাও আপনি জানতেন না, আপনি কোথায় নিয়ে গেছেন তাও ফ্যামিলি জানতো না, আপনি বেঁচে আছেন না মারা গেছেন তাও জানতো না, আপনাকে কি গায়েব করা হয়েছে তাও জানেন না, আপনি কি জীবিত না মৃত তাও জানেন না, আপনি কি আয়না ঘরে না ওই হেলিকপ্টার গুলিতে নিহত হয়েছেন কেউ কিছু জানতো না। এবং এজন্য থানায় যাওয়া যেত না, কোর্টে যাওয়া যেত না। তাহলে আপনার উপরে, আপনার পরিবারের উপরে আরো বিশাল অত্যাচার, অবিচার, নির্যাতন নেমে আসে। তো এখন এই ফ্যাসিস্ট সরকার, এই অত্যাচারী সরকার, এই জালেম সরকার, তাদেরকে সত্য কথা বলতে গিয়ে আমি কিন্তু তাদেরকে এখান থেকে হটাতে পারি নাই। 15-16 বছরে আমরা হটাতে পারি নাই। কারা করেছে? আমাদের সন্তানরা করেছে, আমাদের শিশুরা করেছে, আমাদের ছাত্ররা করেছে। তারা যখন বৈষম্য বিরোধী আন্দোলনের মাঠে নামলো, রাজপথে নামলো, তখন শেখ হাসিনা তদানীন্তন প্রাইম মিনিস্টার, উনি যদি বাচ্চাদেরকে ডেকে বলতেন, বাবারে তোমরা যা চাচ্ছ তোমাদের দাবি যৌক্তিক, কিন্তু আমাকে একটু সময় দাও, আমি একটা ব্যবস্থা করে দেবো, তাহলে সমস্ত আন্দোলন কিন্তু থেমে যায়। কিন্তু উনি না করে উনি কি বললেন, রাজাকারের বাচ্চা এই সেই নানা রকম গালাগালি করলেন। তখন এই বাচ্চারা কি করলো, অনারেবল প্রেসিডেন্ট রাষ্ট্রপতির কাছে গেলেন। সেটা আরো রহস্যময়। ওখানে যাওয়ার পরে রাষ্ট্রপতি ওনাদের সঙ্গে দেখা করলো কিনা, ওনাদের স্মারকলিপি গ্রহণ করলো কিনা, ওনাদের একটা চা খাওয়ালো কিনা, ওনাদের কোনো সান্ত্বনা দিল কিনা, কোনো রেডিও, কোনো টিভি, কোনো নিউজ পেপার, কোনো সোশ্যাল মিডিয়া কিছুতেই আসলো না। এটা এখনো একটা বিশাল রহস্য রয়ে গেছে। তারপরে যা হবার তাই হলো, বাচ্চারা আবার মাঠে নামলো, তারা অকাতরে রক্ত দিতে শুরু করলো, রক্তের হাত রং দিতে করতে শুরু করলো, প্রাণ দিতে শুরু করলো। তা দেখে তাদের বাবা মা রাজপথে নামলো, তা দেখে শিক্ষক শিক্ষয়িত্রী রাজপথে নামলো, তা দেখে আপনি আমি আমরা 20 কোটি মানুষ রাস্তায় নামলাম এবং শেখ হাসিনা সেই তত্ত্বের তাও ধরে মিটিয়ে দিলাম। এখন দুইটা কথা, শেখ হাসিনা তো পালিয়েছে, এটা হতে পারে। দু একটা দেশের আগে হয়েছে, প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার পালিয়ে গেছে আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে। কিন্তু প্রাইম মিনিস্টারের সঙ্গে তার স্পিকার শোনা যায়, বোঝা যায়। প্রাইম মিনিস্টারের সঙ্গে তার স্পিকার, তার মন্ত্রী, তার এমপি, তার নেতারা সবাই চলে গেল। এমনকি মসজিদের ইমামরা বলতে পালিয়ে গেল। কিন্তু ওনারা পালালে কি হবে, ওনাদের প্রেতাত্মারা কিন্তু রয়ে গেছে বাংলাদেশের পরতে পরতে। শেখ হাসিনার প্রেতাত্মা কিন্তু রয়ে গেছে। সেই জন্যই তারেক রহমান বারবার বলেছে যে আগামী নির্বাচন আপনারা যত সহজ মনে করেন তা সহজ কিন্তু না। ওনারা ভারতে, দিল্লিতে শেখ হাসিনাকে বিরাট অফিস দেওয়া হয়েছে, সেই অফিসে উনি বসেন, ওনার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নেতারা বসেন, ভারতের ফরেন মিনিস্ট্রির লোকরা বসেন, ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের লোকরা বসেন, ভারতের রয়্যাল তথা গোয়েন্দা সমস্ত লোক বসে, এমনকি ভারতীয় আর্মির সিনিয়র জেনারেল ইউনিফর্ম করে এসে সেই অফিসে বসে। এবং তাদের কি কাজ, তারা একটা অফিস করেছে যেটাকে থিঙ্ক ট্যাঙ্ক বলে, বাংলা বলে চিন্তা দিবস। সেখান থেকে তারা প্ল্যান করতো বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, বাংলাদেশে কিভাবে গন্ডগোল করা যায়, বাংলাদেশে কিভাবে রায়ট করা যায়, ইত্যাদি ইত্যাদি। এবং সেটাকে কার্যকরী করার জন্য ওনাদের জন্য কলকাতায় একটা অফিস করে দেওয়া হয়েছে। সেখানে থেকে তারা বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে।
কিন্তু এটা করে লাভ হবে না, কারণ এটা করে কোনো লাভ হবে না। কারণ আওয়ামী লীগ যে কাজগুলো করেছে গত 15 বছর, তাতে আমরা তো নাই, এমনকি বিদেশি শক্তিরাও তাদেরকে কোনো রাজনৈতিক দল বলে না, তাদেরকে একটা সন্ত্রাসী দল বলে, তারা একটা সন্ত্রাসী দল। তো কাজে উনি যখন পালিয়েছেন তখন কিন্তু পৃথিবীর কোনো দেশ ওনাকে আশ্রয় দিতে রাজি হয়নি, এক ইন্ডিয়া ছাড়া। এবং ইন্ডিয়া ওনাকে আশ্রয় দিয়েছে, ওনাকে থিঙ্ক ট্যাঙ্ক বানিয়ে দিয়েছে, উনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বক্তৃতা দিচ্ছে, সেটা অহরহ বাংলাদেশে ট্রান্সমিট হচ্ছে। তো তাই যদি হয় তাহলে ভারত কি শেখ হাসিনার বন্ধু না আপনাদের বন্ধু? শেখ হাসিনার বন্ধু, আওয়ামী লীগের বন্ধু। আপনাদেরকে ভারত কোনোদিন বন্ধু মনে করে নাই, আর যা করতেছে এখন তাতে মনে করার কোনো কারণ আমি খুঁজে পাই না। এখন ইলেকশনের কথা বলি, এর মধ্যে তো অনেক কথা বলা যেত, 15 বছরে তো অনেক কথা জমেছে, তখন আমরা কথা বলতে পারিনি। কথা বলে আপনাকে সিভিল পুলিশ নিয়ে যেত, কথা বলে আপনি রাজাঘাট, কথা কথায় রাজাঘাট, বাংলা ছাড়া পাকিস্তান যায়, এটা সেটা বলতো। তখন আমরা দেখতাম শুধু আর চোখে পানি ফেলতাম। তো যাই হোক, এখন যে ঘটনাটা ঘটছে, ভারত চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে আবার সরকার গঠন করার সুযোগ করে দেওয়ার জন্য, যাতে ওদের ধারে পাড়া দিয়ে বাংলাদেশকে আবার পায়ের নিচে দাঁড়ায় রাখা যায়। সেটা কি সম্ভব? আপনারা করতে দিবেন? প্রশ্নই আসে না। দরকার হয় আরেকবার আন্দোলন হবে, আরেকবার যুদ্ধ হবে, কিন্তু এই কাজ করতে দেওয়া যাবে না। মেয়েরা কি বেলতলায় বারবার যায়? একবারই যথেষ্ট। তো এখন ওরা যে কাজটা করতেছে, ওরা আওয়ামী লীগকে দিয়ে ইলেকশন করার জন্য আমাদের উপরে, আমাদের সরকারের উপরে সাংঘাতিক চাপ সৃষ্টি করতেছে। কিন্তু একটা ভালো কথা কি, মজার কথা হলো, আপনাদের সরকার কিন্তু রাজনৈতিক সরকার না, তারা কিন্তু রাজনীতি করতে চায় না। তারা চায় একটা ইলেকশন দিয়ে সরে দাঁড়াবে, জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে দেবে দেশ শাসন করার জন্য। আর আমরাও কি চাই যে তত্ত্বাবধায়ক সরকার, এটা জনগণের সরকার না, এটা ভোটের মাধ্যমে সরকার হয় না, তারা একটা নির্বাচন দিয়ে সরে দাঁড়াক, জনপ্রতিনিধিরা দেশ চালায়। কিন্তু এই যে নির্বাচন হলো কি ধরনের নির্বাচন? আমরা একটা এটি শেখ হাসিনা মাত্র নির্বাচন চাই, একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন চাই। তো সেজন্য আমাদের কিছু কাজ করতে হবে। সুস্থ সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে আমরা একটা গ্রহণযোগ্য ইলেকশন কমিশন দরকার হবে। সেই ইলেকশন কমিশন